দেখো, আজকে তোমাদেরকে আমরা যেটা ডিসকাস করব আমি, সেটা হচ্ছে আমাদের সলিউশনের, এটা হচ্ছে 10th নাম্বার লেকচার। সেখানে আজকে মেনলি ডিসকাস করব সেটা হচ্ছে যে কলিগেটিভ প্রপার্টির যে চারটে অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টি হয়, সলিউশনে যে চারটে কলিগেটিভ প্রপার্টি আছে, ওইগুলো অ্যাকচুয়ালি তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে সেকেন্ড নাম্বার আমরা সেটা আজকে পড়বো। অর্থাৎ কলিগেটিভ প্রপার্টি চারটের মধ্যে আমি দেখো অলরেডি একটা ডিসকাস করে দিয়েছি, আপেক্ষিক বাষ্পচাপের অবনমন ডিসকাস করে দিয়েছি। আর আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এটা শুরু করার আগে একটুখানি আমি বলে রাখি, যদি কারোর মনে হচ্ছে যে একটু নোট দরকার, তারা দেখবে আমি ভিডিও, যদি এই যে ইউটিউবে যে ভিডিও যদি ডেসক্রিপশানে যদি যাও, সেখানে দেখবে আমার নোট ওখানে আমি আপলোড করে রেখে দিয়েছি, লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে রাখতে পারো ডেসক্রিপশান থেকে। কিন্তু অবশ্যই সেটা ইংলিশ ভার্সানে আছে। যদি কারোর প্রবলেম হয় আমাকে কন্ট্যাক্ট করবে, তাহলে আমি বুঝিয়ে দেবো, মিনিং বুঝিয়ে দেবো। ইংলিশ অনেক হয়তো মিনিং নাও বুঝতে পারো, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, অর্থাৎ কিনা কলিগেটিভ প্রপার্টি যেটা সেকেন্ড অ্যাকচুয়ালি যেটা আছে সেটা হচ্ছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট অর্থাৎ কিনা আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে যে কি না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে তোমার বাংলায় যদি বলি তাহলে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটা ডিসকাস করব আজকে, স্ফুটনাঙ্কের উন্নয়ন। দেখো, অ্যাকচুয়ালি এই উন্নয়ন কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি, এটা আগে ফার্স্ট জানতে হবে। উন্নয়ন কথাটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে? এই যে এলিভেশন আর বয়েলিং পয়েন্ট বলছি, এই যে এলিভেশন, এই কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে উন্নয়ন। এর মানে অ্যাকচুয়ালি যদি আমি বলি, সেটার মানে হচ্ছে উন্নয়ন। আর বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। এটাকে ডেল টিবি দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট এটাকে অ্যাকচুয়ালি কী দ্বারা সূচিত করা হয়? ডেল টিবি। এই উন্নয়ন কথাটার অ্যাকচুয়ালি মানে কি, যদি অ্যাকচুয়ালি এর মানে বেঙ্গলি মিনিং যদি আমি ভেঙে বলি, তাহলে কীরকম হবে? দেখো, যে অনেক সময় বলে না যে ধরো কোনো স্টুডেন্ট পড়াশোনা করছে, তার গার্জেন ধরো জিজ্ঞেস করছে যে ছেলে কেমন পড়াশোনা করছে, তো অনেক সময় বলে যে ছেলের অ্যাকচুয়ালি কী হয়েছে, পড়াশোনায় উন্নতি হয়েছে। মানে কি, আগে অ্যাকচুয়ালি যে হারে যেমন পড়াশোনার কোয়ালিটি ছিল, এখন পড়াশোনার কোয়ালিটি আগের থেকে কি হয়েছে? বেড়েছে। তাহলে উন্নয়ন কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে বলতে পারি বাড়া, বা একই রকম বলতে পারি ধরো কোনো একটা জায়গায় রাস্তার বা কোনো একটা জায়গার ধরো বলে যে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। মানে কি, আগে যেরকম পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে এখন অনেকটা পরিস্থিতি কী হয়েছে? ভালো হয়েছে। ভালো মানে কি, অ্যাকচুয়ালি বেড়েছে। আগে দেখা গেল ভালো রাস্তা ছিল না, এখন দেখা গেলো ভালো রাস্তা হয়েছে, মানে কি রাস্তা কোয়ালিটি বেড়েছে। আগে দেখা কোনো দোকান ছিল না, এখন দেখা গেলো সেখানে অনেক দোকানপাট বেড়েছে। তাহলে এলিভেশন বা উন্নয়ন কথাটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কোনো জিনিসকে যদি বাড়া, এই বাড়াটা কি বলা হয়? এলিভেশন। কি বললাম, বোঝা গেছে? এটাকে অ্যাকচুয়ালি ডেল টিবি দ্বারা সূচিত করা হয়। এবার আসি, এই স্ফুটনাঙ্কের উন্নয়নটা কার হয়? স্ফুটনাঙ্কের যে উন্নয়ন, এই উন্নয়নটা অ্যাকচুয়ালি কার হয়? আমি একটা কন্টেনার নিচ্ছি, এই একটা কন্টেনার আছে ধরো, আর একটা কন্টেনার, দুটো কন্টেনার নিয়েছি। একটা কন্টেনারে, এই কন্টেনারটা নিয়েছি পিওর সলভেন্ট, সংক্ষেপে লিখলাম পিএস। আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম ওয়াটার। ওয়াটার হচ্ছে পিওর একটা সলভেন্ট। আর এখানে নিয়েছি আমি সলিউশন। এখানে অ্যাকচুয়ালি আছে কি, ওয়াটার প্লাস সুগার। ওয়াটার প্লাস সুগার, ধরে নিলাম এখানে যে জল আছে আর এখানে কি আছে? সলিউশন।
এই যে অ্যাকচুয়ালি ওয়াটার বা এখানে যে পিওর লিকুইড যে পিওর যে সলভেন্টটা আছে, এই সলভেন্টের আমি ধরে নিলাম যে স্ফুটনাঙ্ক বা বলতে পারি বয়েলিং পয়েন্ট, সেটা হচ্ছে ধরে নিলাম আমি টিবি নট দিলাম। আর যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে সলিউশন, এই সলিউশনের যে বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটাকে আমি ধরে নিলাম টিবি। তাহলে আমি অ্যাকচুয়ালি দুটো জিনিস নিয়ে এলাম, একটা হচ্ছে তোমার কি সলিউশন, এই সলিউশনের অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট হচ্ছে টিবি নট, আর সলিউশনের বয়েলিং পয়েন্ট হচ্ছে টিবি ধরে নিলাম। এটা দেখা গেছে যে এই যে অ্যাকচুয়ালি পিওর যে সলভেন্টটা আছে ওয়াটার, এই ওয়াটার বা পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্টের মানটা কি হয় না এই সলিউশনের থেকে কমে যায়, অর্থাৎ কিনা সলিউশনের বয়েলিং পয়েন্টটা এর থেকে বেশি হয়। তাহলে বলতে পারি যে টিবি গ্রেটার দ্যান টিবি নট, অর্থাৎ সলিউশনের বয়েলিং পয়েন্ট কি হয় তোমার পিওর যে সলভেন্ট সেই সলভেন্টের থেকে বেশি হয়। যদি এটা ওয়াটার হয়, ওয়াটারের সাধারণত বয়েলিং পয়েন্ট কত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি ওতে কি হয়, যদি সামান্য ওতে যদি তুমি কোনো যদি সলিউট মেশার, সলিউট মানে সেটা চিনি হতে পারে, নুন হতে পারে, গ্লুকোজ হতে পারে, যা খুশি, যদি জলে আমি মেশালে কি হবে ওর অ্যাকচুয়ালি যে স্ফুটনাঙ্কটা বেড়ে যায়, বেড়ে গিয়ে কত হয় 100 থেকে বেড়ে গিয়ে দেখা গেল 100.1 বা 100.2 বা বলতে পারে 101 ডিগ্রি সেন্টিগ্রেড মতো হয়ে যায়। কি বললাম বোঝা গেছে? তাহলে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ কিনা সলিউশনের অ্যাকচুয়ালি কী হচ্ছে স্ফুটনাঙ্ক অ্যাকচুয়ালি পিওর সলভেন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই তো? এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি উন্নয়ন কথাটা মানে অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া, অর্থাৎ এর থেকে এর অ্যাকচুয়ালি কী হচ্ছে না স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। কি বললাম বোঝা গেছে? এবার দেখো আমি এটাকে প্রথমে আসি যে কেন অ্যাকচুয়ালি স্ফুটনাঙ্কের উন্নয়ন অ্যাকচুয়ালি সলিউশনের হচ্ছে পিওর সলভেন্টের থেকে। এবার আমরা কারণের মধ্যে ঢুকছি। কি বললাম বোঝা গেছে? অর্থাৎ কি না এবার আমরা কজ মানে কারণ, আমরা কারণ জানতে চাইছি যে এই পিওর সলভেন্ট যেটা আছে, এই পিওর সলভেন্টের যে অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটা এইটা অ্যাকচুয়ালি তোমার কিনা সলিউশনের থেকে অ্যাকচুয়ালি কম হয়, অর্থাৎ বলতে পারি সলিউশনের বয়েলিং পয়েন্ট এর থেকে বেশি, অর্থাৎ টিবি গ্রেটার দ্যান টিবি নট। এবার কোশ্চেন হচ্ছে যে কেন এটা অ্যাকচুয়ালি তোমার না কেন অ্যাকচুয়ালি হচ্ছে যে এই ঘটনাটা ঘটছে, অর্থাৎ কেন অ্যাকচুয়ালি সলিউশনের বয়েলিং পয়েন্ট পিওর সলভেন্টের থেকে বেশি হচ্ছে এটা জানবো। খুব সিম্পল, দেখো আমরা রাউলসের ল অনুযায়ী আমরা যদি যাই, ধরে নিলাম এইটার অ্যাকচুয়ালি সলিউশনের যে বাষ্পচাপ, এই বাষ্পচাপটা ধরে নিয়েছি পি, সলিউশনের বাষ্পচাপ কি পি, আর পিওর সলভেন্ট এই সলভেন্টের বাষ্পচাপ ধরে নিয়েছি হচ্ছে পি নট। একদম খুব সিম্পল হবে, এটা ধরে নিয়েছি পি, এটা ধরে নিয়েছি পি নট। অর্থাৎ রাউল্টের সূত্র অনুযায়ী আমরা দেখেছি যে পি নট গ্রেটার দ্যান পি, এটা আমরা আগে ক্লাসে ডিসকাস করেছি যে সলিউশনের বাষ্পচাপ সবসময় কি হয় পিওর সলভেন্টের থেকে কম হয়, এটা আমরা জানি, তাই তো? অনেক দিন ধরে শিখে আসছে এটা আমরা, যে রাউলসের ল অনুযায়ী যদি এখানে যে সলভেন্ট যেটা আছে এই সলভেন্টের যদি অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশ এক্স সলভেন্ট হয়, কারণ এটা সলিউশন মানে এখানে সলভেন্টের একটা মূল ভগ্নাংশ থাকবে, সলিউটের একটা মূল ভগ্নাংশ থাকবে, তাহলে আমরা বলতে পারি তো পি ইকুয়াল টু পি নট এক্স সলভেন্ট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে রাউলসের ল। অর্থাৎ আমরা রাউলসের ল অনুযায়ী জানি যে সলিউশনের যে বাষ্পচাপ সেটা যদি পি হয় আর পিওর সলভেন্টের বাষ্পচাপ যদি পি নট হয়, তাহলে এদের মধ্যে যে রিলেশান সেই রিলেশানটা রাউলসের ল থেকে আমরা পাই, তাই তো? তাহলে দেখতেই পাচ্ছি আমরা সলিউশনের যে বাষ্পচাপ সেই বাষ্পচাপটা কি হয় না পিওর সলভেন্টের থেকে কম হয়। কেন কম হয় এটা বলেছি, তাও আবার একবার বলে দিচ্ছি।
যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি কোহেসিভ কণার মধ্যে অ্যাকচুয়ালি কী, এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি অ্যাডিউসিভ ফোর্স কাজ করছে। অ্যাডিউসিভ ফোর্স মানে কি, দুটো ডিফারেন্ট কণা, অর্থাৎ কি না, একটা হচ্ছে ধরে নিলাম উপরেরটা হচ্ছে সলভেন্ট আর এটা হচ্ছে তোমার সলিউট, দুটো ডিফারেন্ট কণার মধ্যে আকর্ষণ হচ্ছে, আর তাই জন্য একে কী বলা হচ্ছে, অ্যাডিউসিভ ফোর্স বলা হচ্ছে। আর এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, দুটো সেম কণা, অর্থাৎ যেহেতু এখানে পুরোপুরি সবটাই সলভেন্ট আছে, অন্য কোনো সলিউট নেই, তাহলে এখানে সেম কণার মধ্যে আকর্ষণ হচ্ছে, আর সেম কণার মধ্যে আকর্ষণকে বলা হয় কোহেসিভ ফোর্স। একে বলা হয় কি না, কোহেসিভ ফোর্স। আর একে কি বলবো, একে বলবো অ্যাডিউসিভ ফোর্স। আর আমরা সবসময় জানি যে অ্যাডিউসিভ ফোর্স গ্রেটার দ্যান কোহেসিভ ফোর্স। সেই জন্য কী হয়, সলভেন্টের কণাটা সহজে এখান থেকে বাষ্প পরিণত হতে পারে না, যেহেতু আকর্ষণটা বেশি। আর বাষ্প সহজে পরিণত না হলে এখানে অ্যাকচুয়ালি পি এর মানটা কমে যাবে, কারণ বাষ্পের পরিমাণ কমে গেলে বাষ্প চাপও কমে যাবে। কী বললাম, বোঝা গেছে? তাহলে অ্যাকচুয়ালি আমরা একটুকু জানি যে সলিউশনের অ্যাকচুয়ালি বাষ্পচাপ কী হয়, পিওর সলভেন্টের থেকে কম হয়, এটা আমরা জানি, তাই তো? এবার দেখো, এবার আমরা অ্যাকচুয়ালি আগের ক্লাসে আমরা বলেছিলাম যে কখন একটা সলভেন্ট অ্যাকচুয়ালি ফুটতে শুরু করে, কখন শুরু করে না, আমরা জানি যদি এরকম হয় যে ভেপার প্রেশার, যেটা এই ভেপার প্রেশারটা যদি কি হয়, এই বাইরের যে অ্যাকচুয়ালি এই বাইরের যে প্রেশার আছে, এই বাইরের প্রেশারটাকে আমি ধরে নিচ্ছি পি এক্সটার্নাল। এই যে বাইরের প্রেশার যেটা আছে, এই বাইরের প্রেশারটাকে আমি ধরে নিচ্ছি কি, পি এক্সটার্নাল। অর্থাৎ ভেপার প্রেশারটা যদি পি এক্সটার্নাল সঙ্গে যদি সমান হয়ে যায়, যে টেম্পারেচারে সমান হবে, সেই টেম্পারেচারে অ্যাকচুয়ালি কী হবে, সেই অ্যাকচুয়ালি লিকুইডটা ফুটতে শুরু করবে। অর্থাৎ ভেপার প্রেশার, এই যে ভেতরের যে ভেপার প্রেশার, এই ভেপার প্রেশারটা যখন অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি বাইরের যে অ্যাকচুয়ালি এক্সটার্নাল যে প্রেশার আছে, এই বাইরের এক্সটার্নাল প্রেশারের সঙ্গে যখন সমান হয়ে যাবে, তখনই অ্যাকচুয়ালি ফুটতে শুরু করবে। কি বললাম, বোঝা গেছে? যেমন ধরো কোনো কারণে দেখা গেছে যে বাইরের দেখা গেল পি এক্সটার্নালের মানটা হচ্ছে দেখা গেল 1 অ্যাটমসফিয়ার, কথাই বললাম। আর এখন একটা দেখা গেল 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ভেপার প্রেশার আছে দেখা গেল 0.5 অ্যাটমসফিয়ার। আমরা তাহলে যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে কী হবে, ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ আমরা পড়েছি যে ভেপার প্রেশার টেম্পারেচারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ভেপার প্রেশার যদি আস্তে আস্তে আমি বাড়াতে এই 0.5টা কী হবে, আস্তে আস্তে বাড়তে যে টেম্পারেচারে গিয়ে অ্যাকচুয়ালি মানে 20 থেকে আস্তে আস্তে বাড়াতে 30, 40, 50, 60 এরকম করতে যে টেম্পারেচারে গিয়ে দেখা গেলো এটা কী হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেখা গেল এই 0.5 যে ভেপার প্রেশার যেটা 0.5 আছে, এটা বাড়তে 1 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। যে টেম্পারেচার হয়ে যাবে সেই টেম্পারেচারে কী হবে, ওই লিকুইডটা ফুটতে থাকবে। কি বললাম, বোঝা গেছে? না বোঝা গেলে বলো, আশা করি বোঝা গেছে। এবার দেখো, একটা খুব সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো, ধরো এইটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা প্রেশারের একটা প্রেশার। এই যেটা প্রেশার আছে, এই প্রেশারটা হচ্ছে পি এক্সটার্নাল প্রেশার ধরে নিয়েছি, এটা পি এক্সটার্নাল প্রেশার, ঠিক আছে। আর এইটা হচ্ছে, এই যেটা আছে এইটা হচ্ছে তোমার পিওর সলভেন্টের ভেপার প্রেশার, পিওর সলভেন্টের, ঠিক আছে। আর পিওর সলভেন্টের ভেপার প্রেশার কী হবে না, সলিউশনের থেকে কী হবে, সলিউশনের ভেপার প্রেশারটা এর থেকে কী হবে, কম হবে। তা ধরে নিলাম এটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার, এটা হচ্ছে সলিউশনে, কারণ সলিউশনের ভেপার প্রেশার সবসময় কী বলেছি যে সলিউশনের ভেপার প্রেশার সবসময় দেখো কম হয়েছে, আর সলভেন্টের ভেপার প্রেশার কী হয়েছে, সেটা অ্যাকচুয়ালি বেশি আছে। তা ধরে নিচ্ছি এটা হচ্ছে P0 আছে, আর এটা হচ্ছে পি। দেখো টেম্পারেচার যখনই বাড়াবো তখন দেখো এই P0টা আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখো যখনই দেখো এর সঙ্গে সমান হয়ে যাবে যে টেম্পারেচারে, সেই টেম্পারেচারে অ্যাকচুয়ালি কী হবে, ফুটতে শুরু করবে।
অর্থাৎ আমি পি নট থেকে আমি পিতে নিয়ে যাচ্ছি আমি, অর্থাৎ পি নট থেকে ভেপার প্রেশার পি নট থেকে পিতে নিয়ে যেতে গেলে একটা টেম্পারেচার লাগবে। যে টেম্পারেচারটা লাগবে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি না টিভি, কারণ টিভি ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা অ্যাকচুয়ালি কি টিভি নট, কারণ টিভি নট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে না পিওর সলভেন্টটা ফুটছে। তাহলে বলতে পারি যে অ্যাকচুয়ালি যদি টেম্পারেচার আমি বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াতে যদি কি হয় না এইখানে যদি অর্থাৎ কি না পি নটটা বাড়াতে টেম্পারেচার বাড়লে পি নটও বাড়বে, টেম্পারেচার বাড়লে কারণ হচ্ছে আমি জানি যে ভেপার প্রেশার সেটা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছি। যদি আমি কি হয় টেম্পারেচার বাড়াতে গেলে ভেপার প্রেশার আস্তে আস্তে বাড়তে দেখা গেল যে টেম্পারেচার অর্থাৎ টিভি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে টিভি নট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে কী হলো যে সলিউশনে পিওর সলিউশন যে পিওর যে সলভেন্ট আছে পিওর সলভেন্টের অ্যাকচুয়ালি যে ভেপার প্রেশার সেই ভেপার প্রেশারটা পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়ে গেছে। আবার বলি যে একটা পিওর যে অ্যাকচুয়ালি সলভেন্ট আছে সলভেন্টের ভেপার প্রেশার পি নট টেম্পারেচারের সঙ্গে ভেপার প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে কী হবে পি নটের মানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে কী হবে কি না পি নটের মানটা যখন পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়ে যাবে সেই টেম্পারেচার অর্থাৎ যে টেম্পারেচারকে সমান হয়ে যাবে সেই টেম্পারেচারে কী হবে না পিওর সলভেন্ট যেটা সেটা ফুটতে শুরু করবে। সেটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অ্যাকচুয়ালি পি নটের সঙ্গে পি এক্সটার্নাল সমান হবে, যেহেতু এটা আমি ধরে নিয়েছি যে পিওর সলভেন্টটা অ্যাকচুয়ালি টিভি ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট টিভি ডিগ্রি, তাহলে বলতে পারি এটা অ্যাকচুয়ালি হচ্ছে টিভি ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যাকচুয়ালি কী হচ্ছে না পি জিরোর মানটা অ্যাকচুয়ালি পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়েছে, তার জন্য পিওর সলভেন্টটা ফুটতে শুরু করেছে। এবার আসছি সলিউশনের বাষ্পচাপ দেখো পি নটের থেকে এর মানটা কম, তাহলে দেখো এখান থেকে আমি এটা যদি টেম্পারেচার বাড়াই তাহলে বাড়াতে কী হবে না টেম্পারেচার বাড়ালে কী হবে না টেম্পারেচার যখনই আমি বাড়াচ্ছি টেম্পারেচার তখনই দেখো যেটা পি আছে এই পি এর মানটা আস্তে আস্তে বাড়তে যখনই পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়ে যাবে তখনই দেখো এই সলিউশনটা ফুটতে শুরু করবে। আবার দেখো এই সলিউশনটা কখন ফুটতে শুরু করবে না এর যে বাষ্পচাপ আছে এই বাষ্পচাপটা আমি বাড়াতে যখন আমি পি এক্সটার্নালের সঙ্গে সমান করব যে ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই অ্যাকচুয়ালি কী হবে না সলিউশনটা ফুটতে শুরু করবে। কী বললাম বোঝা গেছে? এবার দেখো এখানে দেখো ভালো করে বুঝবে, এখান থেকে দেখো এই পি নট থেকে পি এক্সটার্নাল যাচ্ছি, তাহলে বলতে পারি পি এক্সটার্নাল মাইনাস পি নট, এটা হচ্ছে এদের চাপের পার্থক্য, অর্থাৎ পিওর সলভেন্ট আর এক্সটার্নাল প্রেশারের মধ্যে চাপের পার্থক্য। আর যদি বলি এটা হচ্ছে কি না এটা হচ্ছে পিওর সলভেন্টের জন্য, আর সলিউশনের জন্য কি না সলিউশনের জন্য অ্যাকচুয়ালি বলতে পারি পি এক্সটার্নাল মাইনাস পি, তো এটাকে বললাম আমি ডেল পি আর এটাকে বললাম ডেল পি ওয়ান। তাহলে কোন মানটা বড় হবে? যেহেতু আমি বলতে পারি পি নট গ্রেটার দেন পি, এটা জানি যে পি নট গ্রেটার দেন পি, তা যেহেতু পি নট গ্রেটার দেন পি তাহলে বলতে পারি যে ডেল পি ওয়ান গ্রেটার দেন ডেল পি, তাই তো? তাহলে আবারও বলি যেহেতু দেখো এখানে দেখো চাপের পার্থক্যটা বেশি, মানে এখান থেকে দেখো এখানে যেতে গেলে দেখো ভেপার প্রেশার এখান থেকে এখানে যেতে গেলে দেখো যেহেতু চাপের পার্থক্যটা বেশি তাহলে ভেপার প্রেশারকে আমি বেশি বাড়াতে হচ্ছে এখানকার থেকে। আবার দেখো ভালো করে এখান থেকে এখানে যখন যাচ্ছি দেখো ভেপার প্রেশার যতটা বাড়াচ্ছি তার থেকে দেখো ভেপার প্রেশার বেশি বাড়াতে হচ্ছে এখানে, কারণ আমরা জানি পি নটের মানটা পি এর থেকে বেশি। তা যেহেতু ভেপার প্রেশারটা এখানে বেশি বাড়াচ্ছি তাহলে ভেপার প্রেশারের সঙ্গে টেম্পারেচার দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে অবশ্যই ভেপার প্রেশার আমাকে এখানে বেশি বাড়াতে হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কী করতে হবে এখানে টেম্পারেচার অ্যাকচুয়ালি বেশি দিতে হবে।
একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরো সেই বিস্কুট দৌড় ধরো খেলা হয়েছে, বিস্কুট দৌড়। তো বিস্কুট দৌড়িতে কী হয়, একটা বা লেবু দৌড়িতে কি একটা দড়িতে সবাইকে অ্যাকচুয়ালি একটা একই উচ্চতায় সবাইকে কি করে দিয়েছে না কিছু লেবু ঝুলিয়ে দিয়েছে। এবার কী হচ্ছে, তলায় বাচ্চারা এসে কি করছে না লাফিয়ে লাফিয়ে অ্যাকচুয়ালি লেবুটা খাওয়ার চেষ্টা করবে। এটা তো অ্যাকচুয়ালি হয়তো নাকি। এবার দেখো, এবার দেখা গেল 5 ফুটের বাচ্চা আছে আর একটা 3 ফুটের বাচ্চা আছে, ঠিক আছে। তাহলে 5 ফুটের বাচ্চাটার সহজেই দেখো যেহেতু লম্বা, সহজেই অ্যাকচুয়ালি এই অল্প একটুখানি লাফ দিলেই কী হবে, এই অ্যাকচুয়ালি লেবুটা বা বিস্কুটটা কামড় দিতে পারবে। কিন্তু যে 3 ফুট সে অ্যাকচুয়ালি হাইটে ছোটো, তো যখন না হাইটে ছোটো হবে তাকে দেখো শক্তি বেশি দিতে হবে, তবে দেখো ওই একই কী হবে, ওই লেবুটা ওই যে উচ্চতা একই উচ্চতায় যে লেবু, যেহেতু এর হাইটটা কম হওয়ার কারণে দেখো ওকে কী হচ্ছে বেশি জোরে লাফাতে হচ্ছে, বেশি শক্তি দিতে হচ্ছে, তবেই অ্যাকচুয়ালি ওই লেবু বা বিস্কুটটা খেতে পাচ্ছে। কী বললাম, বোঝা গেছে? তাহলে সেই বিস্কুট দৌড়ে খেলার মতো যে ছেলেটা লম্বা সে দেখো অল্প পরিমাণ অ্যাকচুয়ালি শক্তি দিলেই অ্যাকচুয়ালি বা অল্প পরিমাণে একটুখানি লাফালেই দেখো কী হবে, লেবুটা খেতে পারবে। কিন্তু দেখো যে অ্যাকচুয়ালি হচ্ছে যে হাইটে কম তাকে দেখো শক্তি বেশি দিতে হচ্ছে। এখানেও ঠিক সেম জিনিস, দেখো এটা দেখো দুজনায় দেখো এটা হচ্ছে সেই লেবু দৌড়ের মতো খেলা, এখানে লেবু ঝুলছে। এখানে দেখো এ হচ্ছে লম্বা, এ দেখো হচ্ছে তুলনামূলক কী আছে, যে তুলনামূলক দেখো কী আছে, বেটে আছে, ঠিক আছে। তাহলে এ এখান থেকে লাফাচ্ছে, এও এখান থেকে লাফাচ্ছে, কোথায় শক্তি বেশি লাগবে? দেখো এখানে যেহেতু এ বেটে, যেহেতু এ নিচে আছে প্রেশার, সেই জন্য দেখো একে দেখো বেশি শক্তি লাগছে। আর বেশি শক্তি লাগা মানে টেম্পারেচার কী হয়, বেশি হবে। তা সেই কারণে অ্যাকচুয়ালি তাহলে বোঝা গেছে যে কেন অ্যাকচুয়ালি যে সলিউশনের অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটা কেন বেশি হয় না, সলিউশনের অ্যাকচুয়ালি ভেপার প্রেশারটা কম। এই ভেপার প্রেশারটা কম হওয়ার কারণে কি হয়, একে এই এক্সটার্নাল, এই বাইরের এক্সটার্নাল প্রেশারে যেতে গেলে অ্যাকচুয়ালি বেশি টেম্পারেচার লাগে। কী বললাম, বোঝা গেছে? এনি ডাউট? এবার দেখো, যদি এটা আমি লেখচিত্র সাহায্যে আমি যদি প্রমাণ করার চেষ্টা করি, ধরো এটাকে আমি একটু লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্রের মাধ্যমে এটা হচ্ছে তোমার প্রেশার, এটা হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ তোমার ওয়াই অক্ষ বরাবর অ্যাকচুয়ালি প্রেশার, এটা বাড়ছে এদিকে প্রেশার, এদিকে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, এটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা আইডিয়াল ইয়ের ক্ষেত্রে জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পি এর সঙ্গে টি সমানুপাতিক যদি ভি এবং এন কনস্ট্যান্ট হয়, তাই তো। তাহলে পি এর সঙ্গে টি অ্যাকচুয়ালি কি সমানুপাতিক। তাহলে সমানুপাতিক হলে অ্যাকচুয়ালি লেখচিত্র কীরকম হবে, তাহলে লেখচিত্রটা হবে এরকম টাইপের, তাই তো। এবার দেখো দেখো ধরে নিচ্ছি এটা একটা হচ্ছে ভেপার প্রেশার, ভেপার প্রেশার লেখচিত্র আমি আঁকলাম, এটা ভেপার প্রেশার লেখচিত্র, ঠিক আছে। ধরে নিলাম এই ভেপার প্রেশার এটা হচ্ছে কিনা পিওর সলভেন্টের অ্যাকচুয়ালি হচ্ছে ভেপার প্রেশার। এবার আসছি সলিউশনের ভেপার প্রেশারটা এর এদিকে হবে না এদিকে হবে, অর্থাৎ এটা ধরে নিলাম পিওর সলভেন্টের ভেপার প্রেশার লেখচিত্র। দেখো পিওর সলভেন্টের থেকে সলিউশনের ভেপার প্রেশার অ্যাকচুয়ালি কী হয়, কম হয়। তাহলে কোন দিকে গেলে কমবে, উপর দিকে গেলে বাড়বে, নিচের দিকে গেলে কমবে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশনের, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশনের ভেপার প্রেশার হয়েছে। আমি এটা যে কোনো একটা টেম্পারেচারে ভাবি, ধরো এই একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারে দেখো এই টেম্পারেচারে দেখো এটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার। ওই একই টেম্পারেচারে দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি না পিওর সলভেন্টের ভেপার প্রেশার। দেখো পিওর সলভেন্টের ভেপার প্রেশার দেখো সবসময় বেশি হচ্ছে সলিউশনের, যে কোনো টেম্পারেচারে যদি দেখো দেখবে সবসময় পিওর সলভেন্টের অ্যাকচুয়ালি ভেপার প্রেশার দেখবে সলিউশনের থেকে বেশি হবে। এবার আসি, ধরে নিচ্ছি এইটা হচ্ছে পি এক্সটার্নাল, বাইরের প্রেশার, ঠিক আছে। এবার দেখো
এই টেম্পারেচার অর্থাৎ কি না এইটা যদি আমি করি, এই টেম্পারেচারে দেখো কি হচ্ছে না, পিওর সলভেন্টের অ্যাকচুয়ালি দেখো ভেপার প্রেশার যেটা সেইটা দেখো পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়ে গেছে। দেখো এটা ভেপার প্রেশার, এই ভেপার প্রেশারটা দেখো এই টেম্পারেচারটা কত আমি ধরে নিয়েছিলাম টিবি নট। এই টিবি নট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই অ্যাকচুয়ালি দেখো কি হয়েছে, টিবি নট ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই অ্যাকচুয়ালি দেখো যে ভেপার প্রেশার যেটা সেই ভেপার প্রেশারটা অ্যাকচুয়ালি কী হয়েছে, পিওর সলভেন্টের ভেপার প্রেশারটা দেখো এক্সটার্নাল প্রেশারের সঙ্গে সমান হয়ে গেছে, মানে বাইরের প্রেশারের সঙ্গে সমান হয়ে গেছে। কিন্তু দেখো এই টেম্পারেচারে দেখো সলিউশনের ভেপার প্রেশার দেখো এটা কিন্তু দেখো এক্সটার্নাল ভেপার প্রেশারের সঙ্গে সমান হয়নি। তাহলে কি করতে হবে, একে টেম্পারেচার বাড়াতে হবে, তাই তো। তাহলে কোন টেম্পারেচারে গিয়ে ফুটবে, দেখো এই টেম্পারেচারে গিয়ে দেখো এই যে টেম্পারেচারে গিয়ে দেখো সলিউশনের ভেপার প্রেশার দেখো কি হচ্ছে এক্সটার্নালের সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই টেম্পারেচারটাকে আমি কি বলছি, এই টেম্পারেচারটাকে হচ্ছে অ্যাকচুয়ালি টিবি। দেখো টিবি নটের থেকে দেখো টিবির দেখো পরিমাণ বেড়েছে দেখো, আর এই যেটুকুনি বেড়েছে এইটুকুনি অ্যাকচুয়ালি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে। এই যে এইটুকুনি স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান আমি কি বলতে পারি, ডেল টিবি ইকুয়াল টু কে বড়, এখানে টিবি বড়, তাই টিবি মাইনাস টিবি নট, তাই তো। এটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি না, এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। আর এই স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে কলিগেটিভ প্রপার্টি। কি বললাম বোঝা গেছে? দেখো আবার বলি যে এখানে দেখো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে অ্যাকচুয়ালি এইটুকুনি অংশটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখো স্ফুটনাঙ্কের দেখো উন্নয়ন হয়েছে দেখো, অর্থাৎ এই টিবি নট টেম্পারেচারে দেখো পিওর সলভেন্টের দেখো ভেপার প্রেশারটা এক্সটার্নালের সঙ্গে সমান হয়েছে। কিন্তু দেখো এই টিবি নট ডিগ্রি সেন্টিগ্রেডে দেখো সলিউশনে ভেপার প্রেশার পি এক্সটার্নালের সঙ্গে সমান হয়নি। কিন্তু দেখো যখনই আমি টেম্পারেচার বাড়াচ্ছি, অর্থাৎ কিনা টেম্পারেচার বাড়লে তবে তো অ্যাকচুয়ালি কী হবে, সলিউশনে ভেপার প্রেশারটা আস্তে আস্তে বাড়তে দেখো কি হয়েছে, এই টেম্পারেচার অর্থাৎ টিবি ডিগ্রি সেন্টিগ্রেড বা টিবিতে অ্যাকচুয়ালি কী হয়েছে না, এতে অ্যাকচুয়ালি দেখো সলিউশনে ভেপার প্রেশারটা দেখো এক্সটার্নাল ভেপার প্রেশারের সঙ্গে সমান হয়েছে, তাই তো। তাহলে বলতে পারি ডেল টিবি ইকুয়াল টু হচ্ছে এখানে কে বড়, যেহেতু এখানে সলিউশনের অ্যাকচুয়ালি বয়লিং পয়েন্ট বড় সেই জন্য বললাম টিবি মাইনাস টিবি নট হয়েছে। এই ডেল টিবিটা অ্যাকচুয়ালি হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ কি না যত বেশি অ্যাকচুয়ালি সলিউটের কণার সংখ্যা বাড়বে, কলিগেটিভ প্রপার্টিকে সলিউটের কণার সংখ্যা বাড়লে এই ডেল টিবির মানটা আস্তে আস্তে কী করবে, ইনক্রিজ করবে, যদি সলিউটের পরিমাণ বা সলিউটের কণার সংখ্যা বাড়ায়, তাই তো। কী বললাম বোঝা গেছে? তাই এরকম কোশ্চেন দেয় যে দেখা গেল 1 মোল একটা গ্লুকোজ আছে, আর একবার হচ্ছে 2 মোল গ্লুকোজ আছে, 1 মোল আর 2 মোল। তাহলে কোথায় কণার সংখ্যা বেশি, 2 মোলে কণার সংখ্যা বেশি। 2 মোলে কণার সংখ্যা বেশি হলে ধরো জলের মধ্যে কী আছে, 1 মোল গ্লুকোজ আছে, একই পরিমাণ জলের মধ্যে কী আছে, 2 মোল গ্লুকোজ আছে। তা কোথায় কণার সংখ্যা বেশি, 2 মোলে। যেহেতু 2 মোলে কণার সংখ্যা বেশি তাই ডেল টিবির মানটাও এখানে বেশি হবে, ঠিক আছে। আর ডেল টিবির মান বেশি হওয়া মানে আমি বলতে পারি তো যে টিবি মানটা যত ডেল টিবির মান বাড়বে তত টিবির মানও আস্তে আস্তে ইনক্রিজ করবে, কারণ টিবি নট তো সবসময় কি জলের তুমি স্ফুটনাঙ্ক তুমি যাই করো না কেন, জলের স্ফুটনাঙ্ক যদি এখানে করো যেভাবেই করো না কেন তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডই পাবে। তাহলে টিবি নটটা কি, অর্থাৎ কিনা পিওর সলভেন্টের স্ফুটনাঙ্ক সবসময় ফিক্সড একটা নির্দিষ্ট প্রেশারে, অর্থাৎ এক্সটার্নাল প্রেশারটা যদি তুমি ফিক্সড করে দাও
দেখবে আমি বলেছিলাম বয়েলিং পয়েন্টটা দেখবে এক্সটার্নাল প্রেশারের উপর নির্ভর করে, আমি আগের ক্লাসে বলেছিলাম। যদি এক্সটার্নাল প্রেশারটাকে যদি তুমি ফিক্সড করে দাও, যদি কনস্ট্যান্ট করে দাও, তাহলে কী হবে, একটা তুমি পিওর সলভেন্টে, সে পিওর সলভেন্টে তুমি কী হয় না, পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্টে কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ যদি আমি নির্দিষ্ট একটা এক্সটার্নাল প্রেশার দিই, সেখানে যদি 1 মোল আর 2 মোল যদি গ্লুকোজ যদি আমি অ্যাড করি, তাহলে কোথায় অ্যাকচুয়ালি বয়েলিং পয়েন্ট বেশি হবে? 2 মোলে। কারণ না, এখানে ডেল টিবির মানটা বাড়বে, আর ডেল টিবির মান বাড়া মানে অ্যাকচুয়ালি টিবির মান বাড়বে, কারণ ডেল টিবির সঙ্গে টিবি ডাইরেক্টলি সমানুপাতিক হয়েছে। এবার দেখুন রাউল্টসের ল অনুযায়ী, রাউল্টস এখানেও মাথা ঘামিয়েছে। রাউল্টসের ল অনুযায়ী যদি সলিউট যেটা আছে, এই সলিউটটা যদি আনডিসোসিয়েটেড হয়, অর্থাৎ যদি ভেঙে না যায় বা যদি যুক্ত না হয়ে যায়, আমি পড়িয়েছিলাম দেখবে রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসারে পড়িয়েছিলাম যে একটা হচ্ছে নর্মাল কলিগেটিভ প্রপার্টি আর একটা হচ্ছে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। অর্থাৎ সলিউটটা যদি অ্যাকচুয়ালি আনডিসোসিয়েটেড থাকে বা যদি অ্যাসোসিয়েটেড যদি না হয়, ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি না হয়, তাহলে ওটা কি কলিগেটিভ প্রপার্টি। আর যদি ওটা ভেঙে যায় তাহলে কী হবে, এটা তবে সেটা হচ্ছে তোমার অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, তাই তো। তাহলে আমরা বলতে পারি রাউল্টসের ল অনুযায়ী যদি সলিউটটা ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি না হয়, তাহলে ডেল টিবি ভ্যারেজিয়াস হচ্ছে এম। এমটা কি? এমটা হচ্ছে সলিউশনের মোলালিটি। কি বললাম, বোঝা গেছে? এই এমটা হচ্ছে কি না সলিউশনের মোলালিটি। দেখো মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয়, তাই ডেল টিবি ভ্যারেজিয়াস হচ্ছে এম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তো একে যদি সমানুপাতিক করি, তাহলে টিবি ইকুয়াল টু হচ্ছে কেবি ইন্টু এম। এই কেবিটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। কী বললাম, বোঝা গেছে? এবার দেখো এখানে দেখো এটা হচ্ছে কি না, এটা হচ্ছে যখন সলিউট যেটা আছে, সলিউটটা যখন ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে না, তখন এই ফর্মুলা। কী বললাম, বোঝা গেছে? এবার দেখো আমি এখানে কেবি সমান লিখতে পারি তো ডেল টিবি বাই এম। এম যদি কেবির সংজ্ঞা চাই কেবি, তাহলে কেবির সংজ্ঞা আমি কি করব না, কেবির সংজ্ঞা যদি এটা এমটা, এই এমটা কি মোলালিটি, অর্থাৎ যদি মোলালিটি যদি 1 করে দিই, অর্থাৎ কোনো সলিউশনের মোলালিটি যদি 1 করে দিই, তাহলে বলতে পারি তো কেবি ইকুয়াল টু ডেল টিবি। তাহলে সংজ্ঞা কীরকম বানাবো, যে কোনো সলিউশনের মোলালিটি, কোনো সলিউশনের যে গাঢ়ত্ব বা মোলালিটি, সেটা যদি 1 মোলালিটি হয়, তাহলে ওই সলিউশানে যে স্ফুটনাঙ্কে ডেল টিবি কি স্ফুটনাঙ্কে উন্নয়ন, যে স্ফুটনাঙ্কে উন্নয়ন হয় তাকেই অ্যাকচুয়ালি বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। আবার সংজ্ঞা বলছি, যে কোনো সলিউশনের মোলালিটি বা কোনো সলিউশনের গাঢ়ত্ব 1 মোলালিটি হলে ওই সলিউশনের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হবে সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে কেবি। যদি আমি ইউনিট জানতে চাই যে কেবির অ্যাকচুয়ালি ইউনিট কি বা একক কি, তাহলে বলতে পারি তো যে ডেল টিবির অ্যাকচুয়ালি যদি ইউনিট বলি তাহলে কি হবে, আমরা দেখেছি একটু আগে কেবি ইকুয়াল টু হচ্ছে ডেল টিবি বাই এম। ডেল টিবি অর্থাৎ টিবির অ্যাকচুয়ালি আমি যেহেতু আমি কেমিস্ট্রিতে সবসময় অ্যাকচুয়ালি টেম্পারেচার কী করা হয়, কেলভিনে নেওয়া হয় সবসময় টেম্পারেচার কিসে নেওয়া হয়, কেলভিনে। আর অর্থাৎ টেম্পারেচারের একক কি, কেলভিন। আর এম এর একক কি, দেখ আমি পড়িয়েছিলাম ক্লাসে, ওখানে এম এর একক হচ্ছে মোল পার কেজি। তাহলে ডেল অর্থাৎ কেবির অ্যাকচুয়ালি ইউনিট কি, কেলভিন, তাই তো, কেজি মোল ইনভার্স। কেলভিন উপরে রাখলাম, তলায় মোল বাই কেজি, তাহলে কেজিটা উপরে উঠে যাবে, সেই জন্য করলাম কেলভিন কেজি মোল ইনভার্স। এটা হচ্ছে কেবির ইউনিট। কি বললাম, বোঝা গেছে? আবার দেখো আমরা তো এটা করতে পারি
লিখেছি এখানে দেখো সেই ডেল টিভি ইকুয়াল টু কেবি ইন্টু এম। এমকে দেখো এরকম লিখতে পারি এন সলিউট বাই ডাব্লু সলভেন্ট, এখানে সলভেন্টের অ্যাকচুয়ালি গ্রামে দিয়ে দিলাম ইন্টু 1000, তাই তো। বা এটাকে এরকম বলতে পারি এন সলিউটটাকে এরকম লিখতে পারি ডাব্লু সলিউট বাই এম সলিউট বাই ডাব্লু সলভেন্ট ইন্টু 1000, এটাকে বসিয়ে দাও। কেবি, এই এম মানে অ্যাকচুয়ালি কি ডাব্লু সলিউট বাই এম সলিউট ইন্টু ডাব্লু সলভেন্ট ইন্টু 1000 ডেল টিভি সমান। এই ফর্মুলাটা কখন কাজে লাগাবো? এই ফর্মুলাটা তখনই কাজে লাগাবো তখন এটা কি বলবো না, এটা হচ্ছে তোমার কি যে ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হয়নি সলিউটটা। যদি সলিউটটা ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হয় তাহলে টিবি ইকুয়াল টু কী লিখবো, এখানে শুধু আই বসিয়ে দেবো, কেবি ডাব্লু সলিউট বাই এম সলিউট ইন্টু ডাব্লু সলভেন্ট, তাই তো, তাই তো নাকি? আর বলেছিলাম যদি এই ফর্মুলাতে যেটা বসা এটা অ্যাকচুয়ালি কি থিওরিটিক্যাল, এটা থিওরিটিক্যাল, তাই তো হয়েছে। তাহলে দেখো এইটা যেটা আমি করলাম আই, এই আয়ের মানটা অ্যাকচুয়ালি কি দেখো আয়ের মানটা সে বার করতে কী হবে না আলফা ইকুয়াল টু হচ্ছে সেই আগে বলেছি আলফা ইকুয়াল টু I-1 বাই n-1 যদি এটা ডিসোসিয়েটেড হয়, আর যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে I-1 বাই 1 n-1, দেখো ওটা আমি আগে করিয়েছি, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা কখন ইউজ করব, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে যখন হচ্ছে তোমার সলিউট বা সলভেন্ট যেটা সেটা অ্যাকচুয়ালি কী হবে ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে। আর এই ডেল টিপি যেটা সেটাকে আমি দিয়ে দিলাম প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, এটা আমি প্রাইম দিয়ে দিলাম সুবিধার্থে। তাহলে বলতে পারি আই ইকুয়াল টু আই, এই আই ইকুয়াল টু আমি বলতে পারি দেখো অ্যাকচুয়ালি কী ছিল আই ইকুয়াল টু কী ছিল, আই ইকুয়াল টু ছিল সেটা হচ্ছে দেখো যে প্র্যাকটিক্যাল বাই থিওরিটিক্যাল, তাই তো। তাহলে কী ছিল ডেল টিবি প্রাইম বাই ডেল টিবি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়ের ভ্যালু, তাই তো। তাহলে ডেল টিবি প্রাইম বাই ডেল টিবি দেখো, তাহলে বলতে পারি আয়ের ভ্যালু যেটা অর্থাৎ কিনা এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা আই বসিয়ে ক্যালকুলেশন করছো ওটা প্র্যাকটিক্যাল, আর যেটা থিওরিটিক্যাল যেটা আই বসিয়ে ক্যালকুলেশন করছো না সেটা হচ্ছে কিনা থিওরিটিক্যাল। ওটা কোন ক্ষেত্রে, যখন কি হবে সলিউটটা ডিসোসিয়েটেড হবে বা অ্যাসোসিয়েটেড হবে, তখন যদি আমি আয়ের ক্যালকুলেশন যদি আই না ধরে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে সেটা হচ্ছে থিওরিটিক্যাল, আই ধরে ক্যালকুলেশন করে সেটা হবে যে প্র্যাকটিক্যাল। আর যদি সলিউটটা যদি ডিজলভ হওয়ার পর যদি সেটা কি ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি না হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, সে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যালের মান তখন একই আসবে, কারণ আয়ের ভ্যালু তো ওখানে 1। কী বললাম বোঝা গেছে? তাহলে এই হচ্ছে গল্প। আর একটা দেখো ওখানেই বলেছিলাম আই সমান, দেখো এটাও লিখেছিলাম আই সমান অ্যাকচুয়ালি হচ্ছে যে সলিউট যেটা আছে সেই সলিউটের যে অ্যাকচুয়ালি আণবিক ওজন, এই আণবিক ওজনটা দেখো দু রকমের, একটা প্র্যাকটিক্যাল একটা থিওরিটিক্যাল, আমি বলেছিলাম দেখবে মনে করে দেখবে আগের ক্লাসেই আসছিল। তাহলে বলতে পারি যে ওখানে দেখো ছিল অ্যাকচুয়ালি যে যদি সলিউটের যে অ্যাকচুয়ালি আণবিক ওজন বা সলিউটের যে মলিকুলার ওয়েট, সেই মলিকুলার ওয়েট ধরে নিচ্ছি আমি এম, তাহলে এমও দু রকম হবে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে এম থিওরিটিক্যাল। কীভাবে হবে পরে আসবো এগুলো। থিওরিটিক্যাল দেখো অ্যাকচুয়ালি এটা আমি কীভাবে করবো, দেখো দেখো বলেছিলাম যে এম থিওরিটিক্যাল বাই এম প্র্যাকটিক্যাল,
এটা উল্টো হয়ে যায়। এটা কেন হয়ে যায় দেখো, কারণ এম সলিউট দেখো, এটা অ্যাকচুয়ালি তো এম সলিউট, সলিউটের অ্যাকচুয়ালি আণবিক ওজন দেখো, এর সঙ্গে এটা দেখো ব্যস্তনাপাতিক সম্পর্ক দেখো, দেখো এর সঙ্গে এটা ব্যস্তনাপাতিক সম্পর্ক দেখো, যেহেতু ব্যস্তনাপাতিক তাহলে এখানে কে উল্টে যাবে, এটা যেহেতু প্র্যাকটিক্যাল বাই থিওরিটিক্যাল, যেটা থিওরিটিক্যাল বাই প্র্যাকটিক্যাল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, হয়েছে। আর যদি ডিসোসিয়েটেড হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কী হবে না, ডিসোসিয়েটেডের ক্ষেত্রে আমি বলেছিলাম ডিসোসিয়েটের ক্ষেত্রে আয়ের যে ভ্যালু সেই ভ্যালুটা একের থেকে বড় হবে, আর যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে আয়ের ভ্যালুটা একের থেকে কী হবে, ছোট হবে। এর কোশ্চেন করতে পারো স্যার কেন একটুখানি তাও বলে দিয়ে দেখো। ধরো একটা পাত্রেতে একটা পাত্র আছে, পাত্রতে আমি কী করেছি NaCl মিশিয়েছি। NaCl এর অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট কত 58.5, সোডিয়ামের হচ্ছে 23, আর ক্লোরিনের হচ্ছে কত, ক্লোরিনের হচ্ছে 35.5। এটা যখন ডিসোসিয়েটেড হয়নি, কিন্তু যখনই দেখো এটা জলে দিয়ে দিয়েছে NaCl, তো আর NaCl থাকবে না, সে কী হবে NaCl ভেঙে Na+Cl-। তো যখনই ভেঙে যাচ্ছে দেখো, ভেঙে গেলেই দেখো অ্যাকচুয়ালি কী হবে, এখনকার এর আণবিক ওজন 50 থাকবে, কারণ এখন শুধু কি আণবিক ওজন কি, এখন শুধু Na+ আণবিক ওজন আলাদা, Cl- আণবিক ওজন আলাদা। দেখ ভেঙে যাওয়া মানে আণবিক ওজন কী হয়, ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া মানেই সেটা কী ছোটো হয়ে যাবে। তা দেখো দেখতেই পাচ্ছ, তাহলে এইটা অ্যাকচুয়ালি যেটা NaCl, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল, মানে তুমি NaCl মিশিয়েছো, তো তুমি যখনই অ্যাকচুয়ালি যোগ করেছো, যোগ করার ফলে দেখো এটা ভেঙে গেছে, ভেঙে গেছে মানে এটা কি প্র্যাকটিক্যাল, এটা অ্যাকচুয়ালি এই প্র্যাকটিক্যালের মানটা দেখো কী হয়েছে, প্র্যাকটিক্যালের মানটা কমে গেছে, থিওরিটিক্যালের মানটা দেখো বেড়ে গেছে। তা ভেঙে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, দেখো উপরটা যদি থিওরিটিক্যাল যদি বড় হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি যখন ডিসোসিয়েটেড হবে তখন কী হবে, থিওরিটিক্যালের মানটা কী হবে প্র্যাকটিক্যালের থেকে বেড়ে যাবে, প্র্যাকটিক্যাল থেকে যখনই বেড়ে যাবে তখনই দেখো আয়ের ভ্যালুটা কী হবে, বড় হবে। আর যখনই যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েটেড মানে কি যুক্ত হওয়া, যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড, এ যখন 2 অণু নিচ্ছ তখন কি হচ্ছে, এটা এখন যুক্ত হয়ে গিয়ে কী হচ্ছে CH3 COOH হোল টু আইস, মানে এখানে দেখো এক অণু আছে, থিওরিটিক্যালে এক অণু আছে, যখন নিচ্ছে প্র্যাকটিক্যালে কী হচ্ছে 2 অণু, তার আণবিক ওজন কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। আণবিক ওজন বেড়ে যাওয়া মানে আমি বলতে পারি তো যে M প্র্যাকটিক্যাল এই মানটা গ্রেটার দ্যান M থিওরিটিক্যালের থেকে, যেহেতু প্র্যাকটিক্যাল বড় তাই জন্য আমি বলতে পারি কি আয়ের যে ভ্যালু, আয়ের ভ্যালুটা হচ্ছে <1 হয়ে গেছে এখানে, কী বললাম বোঝা গেছে। তাহলে থিওরিটিক্যালে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমি NaCl দিচ্ছি জলে, যখনই NaCl দিচ্ছি ওটা আমি অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল, যখনই জলে দিয়ে দিলাম ভেঙে গেছে, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল, ভেঙে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আণবিক ওজন কী হচ্ছে, কমে যাচ্ছে। ছিল NaCl এখন হয়ে গেছে Na+Cl-, তাহলে ভেঙে গেছে, তো ভেঙে গেলেই অ্যাকচুয়ালি কী হবে, আণবিক ওজন প্র্যাকটিক্যালটা কমে যাবে। তাই এটা কমে গেলে থিওরিটিক্যাল আগের মতোই আছে, তাহলে আয়ের ভ্যালুটা কি বড় হবে একের থেকে। আর যখন অ্যাসোসিয়েটেড হচ্ছে তখন দেখো 2 অণু নিচ্ছি, যখন থিওরিটিক্যাল ওটা যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি কি বেড়ে যাবে, প্র্যাকটিক্যালের মান বেড়ে গেছে, আয়ের ভ্যালু একের থেকে কী হবে, আয়ের ভ্যালু একের থেকে ছোটো হবে। এরকম কোশ্চেন দেয়, আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু গ্রেটার দ্যান 1, আয়ের ভ্যালু <1। এটার মিনিং কী বোঝায়, I=1 মানে কি, I=1 মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল আণবিক ওজন সমান। আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কি গ্রেটার দ্যান 1 মানে অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, সলিউটটা অ্যাকচুয়ালি ডিজলভ হয়ে গেছে, এবং সেখানে কি না M থিওরিটিক্যালের মানটা M প্র্যাকটিক্যালের থেকে বেশি। আয়ের মান <1 মানে কি, আয়ের মান <1 মানে অ্যাকচুয়ালি এটা কী হয়ে গেছে, অ্যাসোসিয়েটেড হয়ে গেছে, অর্থাৎ সলিউটটা সলভেন্টে গিয়ে অ্যাকচুয়ালি যুক্ত হয়ে গেছে, তখন কী হবে থিওরিটিক্যালের থেকে প্র্যাকটিক্যালের মান, অর্থাৎ M থিওরিটিক্যালের থেকে M প্র্যাকটিক্যালের মানটা কী হয়ে গেছে, বড় হয়ে গেছে, অর্থাৎ প্র্যাকটিক্যালের মানটা বড় থিওরিটিক্যালের থেকে। এই হচ্ছে অ্যাকচুয়ালি গল্প। এখান থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম হয় সেগুলো পরে আসবো। কী বললাম বোঝা গেছে? থ্যাংক ইউ, ভালো থেকো।